1949 সনের 9 এপ্রিল ভোরের সূর্যের মতো দীপ্তি আর প্রভা নিয়ে উদিত হয়েছিল শ্রীল প্রভুপাদের সূর্য। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি রাম নবমী পরবর্তী একাদশী তিথিতে আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে জন রুবার্ট ও লরেন অ্যার্টম্যানের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল জন গর্ডন অ্যার্টম্যান। তিনি অত্যন্ত সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ বিশাল একটি রঙের কারখানার প্রতিষ্ঠাতা ছিলেন, যেটির মূল্যমান তার জন্মের সময়ে লক্ষ লক্ষ ডলারের অধিক ছিল। মাত্র 11 বছর বয়সে তিনি এক দুরারোগ্য চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। তার পিতামহের উপদেশে ভগবানের দিব্য নাম জপের মাধ্যমে এবং ভবিষ্যতে ভগবানের দিব্য নাম প্রচারে নিজেকে উৎসর্গ করবেন, এই প্রতিশ্রুতির মাধ্যমে তিনি দ্রুত আরোগ্য লাভ করেছিলেন। 14 বছর বয়সে সেন্ট জনস একাডেমি হতে তিনি প্রায় একরকম প্রচেষ্টা ছাড়াই কলেজে ভর্তির জন্য প্রস্তুতি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেন। আমেরিকার বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষা, বইপত্র, খাদ্য, বাসস্থান, আনুষঙ্গিক খরচসহ পূর্ণকালীন মেধাবৃত্তি প্রদানের প্রস্তাব দেয়। অবশেষে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব গ্রহণ করেন। সেখানে আমন্ত্রিত এক অতিথি শিক্ষকের বক্তৃতায় বুদ্ধদেবের জীবনীর উপর আলোচনায় তিনি এমনই আলোড়িত হন যে পড়াশোনার প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেন এবং একজন পারমার্থিক গুরুর অন্বেষণ শুরু করেন। অন্বেষণ ও তপস্যায় কিছুকাল অতিবাহিত হলে গুরুকে খুঁজে পেতে তিনি ভারতে যাবার সিদ্ধান্ত নেন। যখন তিনি ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একদিন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্যদের পার্কি কীর্তন ও ব্যাক টু গড হেড পত্রিকা বিতরণ করতে দেখলেন। একজন ভক্ত তাকে ব্যাক টু গড হেড পত্রিকা দেবার জন্য এগিয়ে আসলে তার কপালে অঙ্কিত তিলক দেখে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। অনুভূতিটি ছিল দীর্ঘদিন পর পুনরায় কোনো কিছু দেখতে পাওয়ার, তাঁর স্মৃতিতে সুপ্ত ও লুকায়িত কোনো কিছুর পুনর্জাগরণের। তিনি পার্কে ফিরে গেলেন, কিন্তু ততক্ষণে ভক্তরা চলে গিয়েছিল। তখন থেকেই তিনি হরে কৃষ্ণ ভক্তদের খোঁজ করতে শুরু করলেন। যেহেতু ইসকন তখনও পর্যন্ত তেমন সুপরিচিত ছিল না, তাই দীর্ঘদিন তিনি তাদের খুঁজে পাননি। অবশেষে সান ফ্রান্সিসকোতে রথযাত্রার প্রস্তুতি চলাকালীন তিনি ইসকন কেন্দ্রটির ঠিকানা খুঁজে পান। তিনি মন্দিরে আসেন, যেখানে শ্রীমান জয়ানন্দ প্রভু জগন্নাথ দেবের রথ প্রস্তুত করছিলেন। জয়ানন্দ প্রভু শ্রীল জয় পতাকা স্বামী মহারাজকে রথের সেবায় নিযুক্ত করেন। ইসকনের সংস্পর্শে আসার 2 মাসের মধ্যে তিনি ইসকনের আদর্শে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। জয়ানন্দ প্রভু তাঁর মস্তক মুন্ডন করে দেন এবং সকলে খুবই আশ্চর্যান্বিত হয়েছিল যে ইসকনের সংস্পর্শে আসার কেবল 2 মাসের মধ্যে তিনি মস্তক মুন্ডন করে যোগদান করেছিলেন। 1968 সালে কানাডার মন্ট্রিয়েলে জন গর্ডন প্রথম দীক্ষা প্রাপ্ত হন এবং তার নাম হয় জয় পতাকা দাস ব্রহ্মচারী। তিনি সে সময়ে ইসকন ও শ্রীল প্রভুপাদের প্রতি বেশ কিছু সেবা শুরু করেছিলেন। তার মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেবাটি ছিল মন্ট্রিয়াল মন্দিরের অধ্যক্ষতার। শ্রীল প্রভুপাদের স্বপ্ন একটি ছাপাখানা তৈরি করবার জন্য তিনি অনেক শ্রম দিয়েছিলেন। 1968 সাল থেকে তিনি ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের সেবায় রত ছিলেন এবং এখনও বিবিটির একজন ট্রাস্টি হিসেবে তিনি সেবা করে চলেছেন।
অবশেষে শ্রীল প্রভুপাদের নির্দেশে তিনি ভারতে আসলেন। কলকাতায় গুরু মহারাজ ফল ও সবজি বাজারে গিয়ে বাংলা শিখতে শুরু করেন। অন্যান্য ভক্তদের সাথে তিনি গৃহানুষ্ঠান পরিচালনা করতেন, প্যান্ডেল অনুষ্ঠানের আয়োজন করতেন এবং নগরে অনেক বিদ্রোহ থাকা সত্ত্বেও নিজে নগর সংকীর্তনে ও গ্রন্থ প্রচারে বের হতেন। 1970 সালে কলকাতায় রাধাষ্টমীর পুণ্যতিথিতে শ্রীল প্রভুপাদ ব্যক্তিগতভাবে অগ্নি যজ্ঞানুষ্ঠান করেন এবং জয় পতাকা দাস তাঁর সন্ন্যাস দীক্ষা লাভ করেন। অতঃপর শ্রীল প্রভুপাদের এই 12তম সন্ন্যাসী শিষ্য জয় পতাকা স্বামী নামে পরিচিতি লাভ করেন। শীঘ্রই ভক্তরা মায়াপুরে নতুন স্থান খুঁজে পেল এবং মায়াপুরে ইস্কনের ভূমির ব্যবস্থা হয়ে গেলে শ্রীল প্রভুপাদের নির্দেশনায় শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ সেখানে আসেন। শ্রীল জয় পতাকা স্বামী মহারাজের সাথে আরো 5 জন ভক্ত ছিলেন। কোষে সঞ্চয় কম থাকার কারণে তিনি কৃষিকাজ শুরু করেন। তিনি অনেক গ্রন্থ অধ্যয়ন করে সেখান থেকে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত হন এবং এভাবে উৎকৃষ্ট মানের ফসল ফলান। স্থানীয় কৃষকেরা আশ্চর্যান্বিত হয়েছিল এবং তার নিকট হতে কৃষিকাজের পদ্ধতিগুলো শিখতে চেয়েছিল। এভাবে তিনি স্থানীয় লোকদের সাথে এক দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। গুরু মহারাজ তাদেরকে কৃষিবিদ্যার আধুনিক কলা কৌশলগুলো শিখিয়ে দিলেন এবং কৃষকেরা তাকে বাংলা ভাষা শিখিয়েছিলেন। প্রাথমিক সময়ে মায়াপুরে জীবনযাত্রা অনেক কঠিন ও বিপদসংকুল ছিল। ভক্তদেরকে কুড়ে ঘরে মাটিতে ঘুমাতে হতো। নিজেদের উৎপাদিত ফসলে জীবন ধারণ করতে হতো বলে টানা 3 মাস তাদেরকে একই সবজি খেতে হতো। তাদের টয়লেটগুলো ছিল বিষাক্ত সাপে পরিপূর্ণ। গুরু মহারাজ শীঘ্রই মায়াপুরে নতুন মন্দিরের নির্মাণ কাজের তত্ত্বাবধান করতে শুরু করেন। কিছু দুষ্টচক্রের লোকেরা ভক্তদের জন্য সমস্যার সৃষ্টি করতে শুরু করে। ইস্কনের ভক্তদের ও সম্পত্তির সুরক্ষার জন্য তিনি শ্রীল প্রভুপাদ এবং পুলিশের সম্মতি নিয়ে একটি বন্দুক রাখতেন। রাতে পাহারার জন্য তিনি কৃষ্ণ দল, অর্জুন দল প্রভৃতি নামে ভক্তদের দ্বারা দল গঠন করেন এবং সারা রাত জেগে পাহারা দিতেন। মায়াপুরে তার সকল সেবাতেই তিনি অত্যন্ত যত্নবান ছিলেন। তিনি খুব সতর্ক ছিলেন একটি অন্নও যেন অযথা নষ্ট না হয়। তিনি দিনরাত পরিশ্রম করতেন এবং অধিকাংশ সময়ে তার প্রসাদ পেতে অন্তত 2 ঘন্টা দেরি হতো। অবশেষে শ্রীল প্রভুপাদের অনুমতিক্রমে গুরু মহারাজ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন। শ্রীল প্রভুপাদ গুরু মহারাজকে প্রতি মাসে 10,000 বড় গ্রন্থ ও 1 লক্ষ ছোট গ্রন্থ প্রচারের নির্দেশ দেন। তিনি গ্রন্থ প্রচারের জন্য বাজারের স্থান, প্যান্ডেল অনুষ্ঠান, পার্বণ উৎসব এবং নামহট্ট এই সকল অনন্য উপায় খুঁজে বের করতেন। গুরু মহারাজ কেবল নগরেই নয়, ভারতের গ্রামগুলোতেও প্রচারের সমান প্রাধান্য দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ